ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএম ইংলিশ। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর কম্পাইলেশন অ্যাক্টিভিটি টাস্ক সেটা সম্পর্কে আলোচনা করব। এই কম্পাইলেশন অ্যাক্টিভিটি টাস্ক আগের যে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল সেইগুলো থেকেই কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং এর ফুল মার্কস হচ্ছে 50। প্রথমে দেখো লেখা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপরে কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি চলছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার বছরের সেই দিনগুলি পরিপূর্ণ ছিল এক কিনারা থেকে আর এক কিনারা, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বৃষ্টিতে। The days were filled with a gush of water and endless showers. দিনগুলো পরিপূর্ণ ছিল বৃষ্টির জলে এবং যে জলের যে প্রবাহে এবং এন্ডলেস শাওয়ার্স। এন্ডলেস মানে হচ্ছে অবিরাম, শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি, অবিরাম বৃষ্টির জলে। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রচণ্ড জোরে জোরে ঝড় হচ্ছিল, এর ফলে কি হয়েছিল, জোয়ারের যে ঢেউ সেইগুলো আছড়ে পড়ছিল আইল্যান্ডের ওপরে বা দ্বীপের ওপরে। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাশড এগেন। হাজার হাজার যে বনজঙ্গল, সেই বনগুলো মানে বৃষ্টিতে ক্রাশড হয়ে গেছিলো, মানে ধ্বংস হয়ে গেছিলো। আবার কিছু কিছু এই সমস্ত বন জঙ্গলগুলো গ্রোন আপ মানে হচ্ছে আবার বেড়ে উঠেছিল, আবার ক্রাশ হওয়ার জন্য, আবার ধ্বংস হওয়ার জন্যই বৃষ্টিতে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই ছিল প্ল্যানেট ভেনাস মানে ভেনাস গ্রহের জীবনের হচ্ছে পথ। এটা ফরএভার মানে হচ্ছে চিরকাল ধরে এটাই ছিল জীবনের পথ। অর্থাৎ এই যে ফরেস্টগুলো, হাজার হাজার বন জঙ্গলগুলো বেড়ে উঠছিল হাজার হাজার বার শুধু ধ্বংস হওয়ারই জন্য। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এখানেই অবস্থিত ছিল সেই স্কুল রুমটি সেই সমস্ত ছেলে মেয়েদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন অর্থাৎ যারা আসতো, এবং হু কেম বাই রকেটস ফ্রম আর্থ মানে হচ্ছে পৃথিবী থেকে রকেটে করে যে সমস্ত মানুষেরা আসতো তাদেরই ছেলে মেয়েদের স্কুল রুম এইখানে অবস্থিত ছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারা এখানে এস্টাবলিশ বা গড়ে তুলেছিল একটা সভ্যতা এই রেনিং ওয়ার্ল্ডে, অর্থাৎ এই যে বৃষ্টিময় এই যে অঞ্চলে এবং এই একটা জগতে, সেখানে তারা কি করেছিল, একটা সভ্যতা তৈরি করেছিল, একটা সভ্যতা গড়ে তুলেছিল। তো অ্যাক্টিভিটি 1 এখানে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, সেগুলোর আনসার করতে হবে। টোটাল মার্কস রয়েছে 2 × 3 6। 3টে কোয়েশ্চেন রয়েছে 2 মার্কস করে, টোটাল মার্কস হচ্ছে 6। প্রথমে রয়েছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, অর্থাৎ ভেনাসে কতদিন ধরে বৃষ্টি চলছিল। 2 নম্বর কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসে কী ধরনের জীবনের যে পথটা সেটা কী ধরনের ছিল। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, এই রেনিং ওয়ার্ল্ডে কারা সভ্যতা গড়ে তুলেছিল। তো আনসারগুলো দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। ভেনাসে কতদিন ধরে বৃষ্টি চলছিল। ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। ভেনাসে 7 বছর ধরে বৃষ্টি চলছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসে জীবনের যে পথটি কীরকম ছিল। ইন ভেনাস দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। A 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. অর্থাৎ ভেনাসে কী করছিল যে দ্য ডেজ ওয়ার ফিল্ড, দিনগুলো পরিপূর্ণ ছিল বৃষ্টির জলের প্রবাহে এবং অবিরাম বৃষ্টিতে। প্রচণ্ড জোরে জোরে ঝড় বইছিল এবং তার ফলে কি হয়েছিল, জোয়ারের যে ঢেউগুলি সেগুলো আছড়ে পড়ছিল বদ্বীপে বা সেই আইল্যান্ডগুলোতে। এ 1,000 ফরেস্ট মানে হচ্ছে হাজার হাজার বনগুলো, সেগুলো বৃষ্টির যে প্রবাহে, বৃষ্টির জলের প্রবাহে সেগুলো ধ্বংস হচ্ছিল এবং আবার সেগুলো বেড়ে উঠছিল হাজার হাজার বার ধরে, আবার ধ্বংস হওয়ার জন্য, ক্রাশড হওয়ার জন্য বৃষ্টির জলে। এটাই ছিল সেই জীবনের পথ যেটা চিরকাল ধরে চলে আসছিল ভেনাস গ্রহে। 3 নম্বর কোয়েশ্চেন, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। কে এই বৃষ্টিময় জগতে সভ্যতা গড়ে তুলেছিল। দ্য মেন অ্যান্ড উইমেন হু কেম টু ভেনাস ফ্রম আর্থ বাই রকেটস সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড।
অর্থাৎ পৃথিবী থেকে রকেটে করে যারা ভেনাস গ্রহে এসেছিল সেই সমস্ত মানুষেরাই এখানে একটা সভ্যতা তৈরি করেছিল। অ্যাক্টিভিটি 2, দেখো লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এগুলো ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করতে হবে। তো আনসারগুলো করে দেওয়া আছে দেখো। কোয়েশ্চেন নাম্বার এ, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ ড্যাশ। এখানে আনসার হবে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলি পরিপূর্ণ ছিল বৃষ্টির জলে প্রবাহে এবং অবিরাম বৃষ্টিতে। A thousand forests crushed under dash. A thousand forests crushed under the rain. C. This was the way of dash. এটা আনসার হবে this was the way of life forever on planet Venus. D. They set up dash. They set up a civilization in this raining world. এবার বিতে দেখো লেখা আছে read the passage carefully and answer the following questions. এখানে একটা আনসিন প্যাসেজ আছে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপরে কোয়েশ্চেনের আনসারগুলো করতে হবে। দ্য এশিয়ান গেমস অফ 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. তো 2022 এই সালে হাংজাও বলে জায়গায় এশিয়ান গেমস হচ্ছে কি দেখবে, উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস, অর্থাৎ দাবার যে খেলা সেটা আবার ফিরে আসাটা দেখবে। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, মানে অলিম্পিক কাউন্সিল, এশিয়ার হচ্ছে একটা অলিম্পিক কাউন্সিল রয়েছে, সে কি করেছে, ডিসাইড করেছে তারা টু রিইনস্টেট দ্য স্পোর্ট ইন ইটস গেমস প্রোগ্রাম। এই গেমসের প্রোগ্রামে এই যে দাবার যে খেলাটা বা চেস যে গেমটা সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার, এটাকে চালু করে মানে ডিসাইড করেছে এরা, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। তো আবার 2022তে এই যে দাবার যে খেলাটাকে সেটাকে ফিরিয়ে আনা হবে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংঝাও। অর্থাৎ দোহাতে যেটা একবার হয়েছিল যে 2006 সালে এশিয়ান গেমস, সেখানে কিন্তু দাবাটাও একটা খেলার অংশ ছিল, এবং 2010 মানে 2010 সালেও কিন্তু গুয়াংজাওতে যেটা অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস, সেখানেও কিন্তু দাবা একটা খেলার অংশ ছিল। ইন্ডিয়া ওয়ান 2 gold medals at Doha with Koneru Hampi winning the gold medal in women's rapid individual event as well as the mixed team winning the standard event gold. অর্থাৎ ইন্ডিয়া সেবার কি করেছিল, 2টো সোনার মেডেল পেয়েছিল। কোথায়? দোহাতে যেটা হয়েছিল এশিয়ান গেমস, উইথ কোনেরু হাম্পি উইনিং। কোনেরু হাম্পি একজন ছিলেন, তো তিনি জিতেছিলেন, সোনা জিতেছিলেন, ঠিক আছে। ইন উইমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট, অর্থাৎ মহিলাদের জন্য বা নারীদের জন্য যে খেলা ছিল তাতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। এবং একটা ছিল ইন্ডিভিজুয়াল মানে আলাদা করে খেলা, ঠিক আছে, আর একটা ছিল হচ্ছে মিক্সড টিম, অর্থাৎ টিম হিসেবে টিমের হিসেবে খেলবে, সেই টিমটা হিসেবে কিন্তু জিতেছিল হচ্ছে সোনা। In 2010, the Indian men won a bronze in the standard team event while De Harika took the bronze in the women's individual event. 2010 সালে ইন্ডিয়ান মেন ওয়ান এ ব্রোঞ্জ, অর্থাৎ ভারতীয় যে যারা রয়েছে পুরুষ যারা খেলোয়াড়, তারা জিতেছিল কি, ব্রোঞ্জ মেডেল জিতেছিল ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, সেই ইভেন্টে, ঠিক আছে, যেখানে ডি হারিকা বলে একজন ছিল, সে টুক দ্য ব্রোঞ্জ, অর্থাৎ ব্রোঞ্জ মেডেলটা নিয়েছিল ইন দ্য উইমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, অর্থাৎ মহিলাদের জন্য আলাদা খেলায় পেয়েছিল হচ্ছে ডি হারিকা, ঠিক আছে। আর ইন্ডিয়ান মেনরা পেয়েছিল হচ্ছে ব্রোঞ্জ। এটা ছিল কিন্তু স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, যেটা পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য ছিল হচ্ছে উইমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, ঠিক আছে, যেটা হয়েছিল 2010 সালে। কোথায় হয়েছিল? গুয়াংঝাওতে। Vishwanathan Anand, 5-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. বিশ্বনাথন আনন্দ আমরা সবাই চিনি, যিনি অন্তত 5 বার বলেছেন, তিনি এখানে 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, অর্থাৎ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন এই দাবা খেলায় বা চেস গেমে। এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তিনি তার খুশি ব্যক্ত করেছিলেন, প্রকাশ করেছিলেন যে
2022 সালে এশিয়ান গেমসে এই দাবা খেলাটা আবার কী করা হবে, অন্তর্ভুক্ত করা হবে। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর সেড ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম অ্যান্ড দ্য প্লেয়ার্স টু অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এখন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর। তো তিনি বলেছিলেন যে এটা খুবই ভালো খবর যে এই যে দাবা খেলাটা আবার পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এই যে এশিয়ান গেমস হবে 2022-তে অর্থাৎ 2022 সালে। তাতে কি শুধুমাত্র গেমের জন্য মানে তো ভালোই অবশ্যই, কিন্তু প্লেয়ারদের জন্য তাদের কাছেও এটা খুব খুশির খবর, ঠিক আছে, এবং ইন্ডিয়াকে আবার একটা সুযোগ দেবে যাতে তারা আবার মেডেল পেতে পারে। হি অলসো এক্সপেক্টেড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেমস। তিনি এটাও আশা করেছেন যে একটা দলগত ইভেন্ট হবে, অর্থাৎ যারা টিম হিসেবে খেলবে আর ইন্ডিভিজুয়াল মানে আলাদা করে একজন প্লেয়ার হিসেবে খেলবে, সেটাও কিন্তু এই গেমের একটা অংশ হয়ে উঠবে। তাহলে অ্যাক্টিভিটি 3-র আনসারগুলো একটু দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন এ দোহা, বি চেন্নাই, সি গুয়াংজাও, ডি হুয়াংজাও। তো এই 2022 সালে যে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন ডি হুয়াংজাও, ঠিক আছে, আনসার হবে হচ্ছে ডি হুয়াংজাও। নেক্সট কোয়েশ্চেন, in the standard team event in 2010, the Indian won a bronze, B gold, C no medals, D silver। অর্থাৎ 2010 সালে যে স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট হয়েছিল এখানে ভারতীয়রা জিতেছিল কি? ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওয়ান এ ব্রোঞ্জ হবে, ব্রোঞ্জ জিতেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ডি হারিকা ওয়ান A gold medal, B silver medal, C no medal, D bronze medal। ডি হারিকা ওয়ান ব্রোঞ্জ মেডাল, ডি হারিকা পেয়েছিল ব্রোঞ্জ মেডাল পেয়েছিলেন। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, অল ইন্ডিয়ান চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এ ডিভি সুন্দর, বি কোনেরু হাম্পি, সি ডি হারিকা, ডি বিশ্বনাথন আনন্দ। এটা হবে এ ডিভি সুন্দর। Now activity 4, state whether the following sentences are true or false. Provide supporting statement for your answer. এই যে সেন্টেন্সগুলো এগুলো কি ট্রু না ফলস সেটা লিখতে হবে, তারপর একটা সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে। চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, অর্থাৎ দাবা খেলাটা হচ্ছে এশিয়ান গেমসের সবসময় একটা অংশ ছিল। এটা তো ফলস হবে, কারণ দাবা খেলা তো আবার বলছে ফিরিয়ে আনা হবে, অর্থাৎ সবসময় অংশ ছিল না, অর্থাৎ প্রতিটা এশিয়ান গেমসেই যে দাবা খেলা হয়েছিল সেটা কিন্তু নয়। সুতরাং সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হাংজাও উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস। বি, দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা। 2006 সালে যে এশিয়ান গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল দোহাতে, এটা অবভিয়াসলি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। সি, বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, অর্থাৎ বিশ্বনাথন আনন্দ খুশি ছিল না এটা শুনে যে দাবা খেলাটাকে আবার অন্তর্ভুক্ত করা হবে এশিয়ান গেমসে, এটা হবে ফলস। বিশ্বনাথন আনন্দ, five-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 এশিয়ান গেমস, অর্থাৎ বিশ্বনাথন আনন্দ খুব খুশি হয়েছিলেন এটা জেনে যে আবার দাবা খেলাটা ফিরিয়ে আনা হবে এই 2022 সালে যে এশিয়ান গেমসে সেটাতে। অ্যাক্টিভিটি 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে দেখো 1 লেখা আছে আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। আই উইশ ইউ টু বি কোয়াইট মানে হচ্ছে আমি আশা করছি তুমি চুপ থাকো এবার, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আনসার হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। নেক্সট কোয়েশ্চেন, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আনসার হবে দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, অর্থাৎ সে মানুষটি দরজা খুলেছিল এবং ঢুকেছিল ভেতরে। 3 নম্বর কোয়েশ্চেন, আই নো হু সেড ইট, আমি জানি এই কথাটি কে বলেছিল। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আনসার হবে আই নো দ্য স্পিকার, আমি বক্তাকে চিনি। 4, রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে হবে।
হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। সে বাড়ি ফিরে এসেছিল এবং তারপরে ঘুমোতে গেছিল। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। আনসার হবে বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। 5 নম্বর কোয়েশ্চেন, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল। চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আনসার হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। আর একটা হতে পারে, সেজন্য আমি আরেকটা আনসার করে দিয়েছি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। যে কোনো একটা আনসার লিখলেই কিন্তু ঠিক হবে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এইগুলো ফিল আপ করতে হবে। ফার্স্ট রয়েছে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। বি, দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, দ্য শপকিপার ডিলস ইন সুগার। ড্যাশ হ্যাভিং এ পেন, হি হ্যাজ এ পেন্সিল, বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। ডি, শি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার, শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 7। এখানে যেটা করতে বলেছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস: ইন্ট্রোডাকশন, ব্রিংস রেন, প্রিভেন্টস সয়েল ইরোশন, ডিক্রিজেস এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটি অফ নেচার, কনক্লুশন। দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ ইজ লং অ্যান্ড ইন্টিমেট। মানুষের সাথে গাছেদের সম্পর্ক প্রচণ্ড গভীর এবং দীর্ঘ সময়ের। ইট ইজ ইম্পসিবল ফর হিউম্যান বিংস টু সার্ভাইভ ইন দিস প্ল্যানেট উইদাউট দ্য হেল্প অফ ট্রিজ। গাছেদের সাহায্য ছাড়া একজন মানুষের পক্ষে এই পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। ট্রিজ পিউরিফাই দ্য এয়ার বাই টেকিং ইন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার and releasing oxygen which is essential for the survival of man and other animals. গাছেরা কি করে? গাছেরা পিউরিফাই করে সেই বাতাসগুলোকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এবং অক্সিজেন ছেড়ে, যেটা মানুষের জন্য এবং অন্যান্য প্রাণীদের জন্য বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস, অক্সিজেনটা। Thus they help to maintain the ecological balance. এইভাবেই তারা, গাছেরা কি করে, একটা ইকোলজিক্যাল ব্যালেন্স মানে বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য, বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা বজায় রাখে। ট্রিজ ব্রিং অন দ্য রেনস। গাছেরা বৃষ্টি নিয়ে আসে। ইফ দে আর প্ল্যান্টেড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স দে স্টপ সয়েল ইরোশন অ্যান্ড প্রিভেন্ট ফ্লাডস। যদি নদীর তীরে এই গাছেদেরকে যদি লাগানো হয়, তাহলে সেই গাছেরা কি করে, মৃত্তিকা ক্ষয় রোধ করে এবং বন্যাটাকেও যতটা সম্ভব চেষ্টা করে যে রোধ করার। ট্রিজ গিভ আস অক্সিজেন, ফুড, শেল্টার অ্যান্ড মাচ মোর। গাছেরা আমাদের অক্সিজেন দেয়, ফুড দেয় প্রচুর, যেমন ফ্রুটস, ভেজিটেবলস এগুলো পাওয়া যায়, আশ্রয় দেয় এবং আরও অনেক কিছু যায়। সাম ট্রিজ হ্যাভ প্রেশাস মেডিসিনাল প্রপার্টিজ। কিছু কিছু গাছের মেডিসিনাল প্রপার্টি মানে হচ্ছে ওষুধের কিছু গুণাবলী রয়েছে। যেমন আমরা জানি যে তুলসী গাছ, বাসক পাতা, এই সমস্ত গাছেদের একটা ওষুধের গুণাবলী রয়েছে। এছাড়া প্রচুর এরকম গাছ রয়েছে যেগুলো থেকে কিন্তু ওষুধ তৈরি করা হয়। ইনফ্যাক্ট মেনি মেডিসিনস আর প্রিপেয়ার্ড ফ্রম মেডিসিনাল প্ল্যান্টস। এই সমস্ত গাছগুলো থেকে প্রচুর ওষুধ তৈরি করা হয়। স্টিল ট্রিজ আর ফেল্ড মার্সিলেসলি ফর পেটি কমার্শিয়াল পারপাসেস। কিন্তু তবুও গাছেদেরকে কেটে ফেলা হয়। ফেল্ড মানে এখানে কিন্তু FELLED, এটার মানে হচ্ছে গাছ কেটে ফেলা, নৃশংসভাবে গাছ কেটে ফেলা হয়। পেটি কমার্শিয়াল পারপাসেস মানে হচ্ছে, কমার্শিয়াল মানে শুধুমাত্র মানুষের আর্থিক স্বার্থসিদ্ধির জন্য, শুধুমাত্র আর্থিক স্বার্থসিদ্ধির জন্য মানুষেরা কি করে, গাছগুলোকে কেটে ফেলে। Thus we are endangering the existence of life on earth. এইভাবে আমরা কি করছি, নিজেদের জীবনকে বিপন্ন করে তুলেছি, নিজেদের জীবনের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছি এই পৃথিবীতে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক শুড ওয়ার্ক টুগেদার টু ইমপ্লিমেন্ট দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। সরকারকে এবং জনসাধারণকে দুজনকেই এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটাকে বাস্তবায়িত করার জন্য। The government should encourage planting of more trees and strictly enforce the laws banning illegal felling of trees. সরকারকে জনসাধারণকে বোঝাতে হবে, সচেতন করতে হবে এই বৃক্ষরোপণ করার জন্য, এবং যারা ইল্লিগালভাবে, অন্যায়ভাবে গাছগুলোকে কেটে ফেলছে অনৈতিকভাবে, তাদের কি করতে হবে, তাদের এগেনস্টে আইন তৈরি করতে হবে,
ঠিক আছে? দ্য মোর উই প্লান্ট ট্রিজ দ্য মোর উই ডু গুড টু আস। আমরা যত বৃক্ষরোপণ করব, গাছ লাগাবো, ততই আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে তৈরি করতে পারবো। আমরা নিজেদের উপকার করব, যদি গাছ লাগাই তাহলে আমাদের নিজেদেরই উপকার হবে, নিজেদেরই ভালো হবে। এরপরে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 8। এখানে কি করতে বলেছে? ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস। তোমার বাবা চাকরির জন্য কী করতে হবে? এক জায়গা থেকে অন্য একটা জায়গায়, অন্য একটা জেলায় তাকে শিফট করতে হচ্ছে। রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট। তো স্কুলের যে হেডমাস্টার, হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখতে হবে, অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে নাকি যে স্কুলে যে একটা ট্রান্সফার সার্টিফিকেট সেটা পাওয়ার জন্য। কারণ অন্য জেলায় গেলে অন্য জেলায় ট্রান্সফার হতে হবে স্কুলে, তো সেটার জন্য একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে। তো কিভাবে শুরু করতে হবে দেখো এখানে, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। নেক্সট স্কুলের নাম, তোমরা তোমাদের স্কুলের নাম এবং যে স্কুলটা যে জেলায় অবস্থিত সেটার নাম লিখতে হবে। তারপরে একটা সাবজেক্ট লিখতে হবে, এটা কিন্তু একই লাইনে হবে। সাবজেক্টে লিখেছে প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। তারপরে তোমাদের লিখতে হবে হচ্ছে রেসপেক্টেড স্যার দিয়ে শুরু করতে হবে আসল যে বডিটা লেটারের। উইথ অল ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই সৌরভ দত্ত এ স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন এ অফ ইউর স্কুল। তাহলে প্রথমে এভাবে শুরু করতে হবে, উইথ অল ডিউ রেসপেক্ট, শ্রদ্ধা জানিয়ে আপনাকে আমি ইনফর্ম করছি যে আমার নাম সৌরভ দত্ত, আমি আপনার স্কুলের ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, সেকশন এর। মাই রোল নাম্বার ইজ 19, আমার রোল নাম্বার হচ্ছে 19। মাই ফাদার ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা কেন্দ্রীয় সরকারে চাকরি করে। নাও হি হ্যাজ বিন ট্রান্সফার টু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো এখন জলপাইগুড়ি জেলায় ট্রান্সফার হয়ে গেছে। সো উই হ্যাভ টু মুভ ফ্রম আওয়ার প্রেজেন্ট অ্যাড্রেস টু এ নিউ ডেস্টিনেশন। তাই আমাদেরকেও কী করতে হবে, নতুন আমাদের যেখান থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের নতুন ডিস্ট্রিক্টে আমাদের যেতে হবে, সেখানে গিয়ে থাকতে হবে, মানে জলপাইগুড়িতে। নাও আই কান্ট অ্যাটেন্ড স্কুল, এখন আমি আপনাদের স্কুলে, মানে যে স্কুলে আমি পড়তাম এতদিন ধরে, সেই স্কুলে আমি অ্যাটেন্ড করতে পারবো না। সো আই নিড টু ট্রান্সফার মাইসেলফ ফ্রম ইয়োর স্কুল, তাই আমাকে কি করতে হবে, ট্রান্সফার হতে হবে এই স্কুল থেকে অন্য একটা স্কুলে যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছে, সেই একটা স্কুলে ট্রান্সফার হতে হবে। ফর দিস আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি এ ট্রান্সফার সার্টিফিকেট সো দ্যাট আই ক্যান ইজিলি গেট অ্যাডমিশন ইন এ স্কুল দেয়ার। তার জন্য আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দেন, তাহলে আমি খুব সহজেই সেই স্কুলে অ্যাডমিশন নিতে পারবো। আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কুড ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা ট্রান্সফার সার্টিফিকেট আমার জন্য ইস্যু করে দেন। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ওবিডিয়েন্টলি সৌরভ দত্ত। তারপরে তোমার রোল নাম্বার, ক্লাস এবং সেকশন, তারপরে ডেট দিতে পারো এইভাবে। এবং এটা কিন্তু একই লাইনে লেখা হয়েছে দেখো, অর্থাৎ প্রথম থেকেই শুরু করে লেটারের যে একদম 2 থেকে শুরু করে পরপর তারপর সাবজেক্ট, রেসপেক্টেড স্যার শুরু হচ্ছে, উইথ অল ডিউ রেসপেক্ট, প্রত্যেকটা লাইন কিন্তু একটা লাইনেই লেখা হয়েছে। লাইনগুলো কিন্তু মাঝখান থেকে শুরু হবে না, মানে একদম একটা যখন শুরু হলো সেই অনুযায়ী কিন্তু শুরু হবে, এবং শেষও কিন্তু তাই করা হয়েছে, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ওবিডিয়েন্টলি, এইভাবে একই লাইনে শেষ করা হয়েছে।